পুনামি, আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আমরা রয়েছি, ইতিমধ্যেই নির্বাচনের আগে হুমায়ুন কবির তার দল ঘোষণা করলেন, যেখানে তিনি বলছেন সাধারণ মানুষের উন্নয়ন হবে, এই জন্যই তার দলের নাম রাখা হয়েছে জনতা উন্নয়ন পার্টি। প্রথমেই জানতে চাইবো, এই জনতা উন্নয়ন পার্টি আগামী বিধানসভা নির্বাচনে কতটা ফ্যাক্টর হতে চলেছে বা কিভাবে কাজ করবে, স্ট্র্যাটেজি কি হতে পারে, কি মনে করছেন? প্রথম কথা হচ্ছে যে এই জনতা উন্নয়ন পার্টি বলে যে পার্টিটা উনি ডিক্লেয়ার করছেন, ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ করতে পারে না। তো ওনার হুমায়ুন কবিরের যদি আমরা গতি প্রকৃতির উপরে নজর রাখি, সেক্ষেত্রে উনি ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বাইরে কখনো ওঠেননি, মানে সমাজের জন্য কিছু করার জন্য কখনো করেননি। উনি যখন দল পরিবর্তন করার তখন যখন খুশি করেছেন, এবং পশ্চিমবঙ্গের রাজনীতির বিভিন্ন এই বাধ্যবাধকতার জন্য আমরা দেখতে পাই এই ধরনের নীতিভ্রষ্ট মানুষেরা তারা কিন্তু যখন তখন যেখানে জায়গা পেয়ে যাচ্ছেন, সেটাও আমাদের রাজনীতির একটা দেউলিয়াপনার দিকে দিক নির্দেশ করে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এবং এই দলের কোনো প্রভাব খুব বেশি পড়বে বলে আমার মনে হয় না রাজনীতির ক্ষেত্রে পশ্চিমবাংলা। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে হুমায়ুন কবির যেটা নিয়ে খেলছেন, উনি আগুন নিয়ে খেলছেন। বর্তমানে যেটা উনি দেবার চেষ্টা করছেন বার্তাটা, সেই বার্তাটা কি বার্তা আমাদের দেখতে হবে। বার্তাটা কি বার্তা আছে, যেমন উনি 6ই ডিসেম্বর সংহতি দিবস করতে চেয়েছিলেন। আপনাদের মনে থাকবে হয়তো দর্শক শ্রোতা বন্ধুদের, যে 6ই ডিসেম্বরে উনি সংহতি দিবস করতে চেয়েছিলেন এবং বাবরি মসজিদ করবেন বলে উনি টাকা তুলছেন, এবং সেখানে 100 কোটি টাকারও বেশি একদিনের মধ্যে উঠে গেছে। যেখানে মানুষের হাসপাতাল করার জন্য এখানে টাকা পাওয়া যায় না, একটা এইমস তৈরি করার জন্য আমাদের রায়গঞ্জের মানুষ অন্য হয়ে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে। উত্তরবঙ্গে একটা কোন রকম সেই রকম ভালো ট্রমা কেয়ার ইউনিট নেই, একটা কার্ডিয়াক পেশেন্টের জন্য ভালো ব্যবস্থা এখানে কিছু নেই। সেখানে 100 কোটি টাকার উপরে যে টাকাটা আসছে, সেই টাকাটা খুব যে সাদা টাকা বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না, এবং কারোরই এটা মনে হবে না যে এই টাকাটা অ্যাকচুয়ালি কোনো বিশেষ গোষ্ঠী তাকে দিচ্ছে। এবং উনি যেটা করছেন যে 6ই ডিসেম্বরকে বাবরি মসজিদ উনি করবেন, যে বাবরের সঙ্গে তো পশ্চিমবাংলার কোনো যোগাযোগ, ইতিহাস কেন মানে ভূগোল কোথাও খুঁজে পাওয়া যাবে না। তো সেখানে হঠাৎ করে মুর্শিদাবাদের মতো জায়গাতে উনি বাবরি মসজিদ করবেন বলে ঘোষণা করছেন, এবং সেখানে টাকাও জমা হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা খুব আবার হালকা করে দেখার নয়। কেন হালকা করে দেখার না? কিছুদিন আগে আমি এই তোমাদের কেটিভির কোন একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে যে বাংলাদেশ উইল বিকাম মোর পাকিস্তান দেন পাকিস্তান। অর্থাৎ তখন গতি প্রকৃতি যেদিকে ছিল বাংলাদেশের, তাতে আমরা আশঙ্কা প্রকাশ করছিলাম যে কোন দিকে বাংলাদেশ যাবে, এই সংক্রান্ত কোনো আলোচনা হয়তো হচ্ছিল। তো আজকে বাংলাদেশ কোন দিকে গেছে এটা আমাদের দেখতে হবে। আজকে বাংলাদেশে যে বর্বরতা আমরা দেখতে পাচ্ছি, এবং র্যাডিকাল ইসলামের যে বারবারন্ত, যেখানে অন্য সবকিছু, যার বিরুদ্ধ মতবাদকে ধ্বংস করে দেওয়া, তাকে রক্তপিণ্ড, রক্ত মাংস পিণ্ড নিয়ে, যে আজকেও একটা ভিডিও আমি দেখেছি যেটাতে দেখা যাচ্ছে যে দীপু দাসকে পিটিয়ে মারা যাওয়ার পরে জনতা তার উপরে রক্তাক্ত শরীরের উপরে, সেই নিথর দেহের উপরে যে কুৎসিত জঙ্গিপনা দেখাচ্ছে, যে হিংস্রতা দেখাচ্ছে একটা মব ধর্মের নাম করে, এটা বর্তমানে আমাদের কাছে অত্যন্ত উদ্বেগজনক। এবং পশ্চিমবাংলায় কিন্তু এই রাজনীতি আসতে আর বেশি দিন দেরি হবে না। কারণ আমরা যদি ডিস্টেন্স দেখি, তাহলে ময়মনসিংহের থেকে আমাদের দূরত্ব খুব বেশি নয়, ঢাকার থেকে আমাদের দূরত্ব খুব বেশি নয়। সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। এই ব্যাপারটা মাথায় না রাখলে পরে, সেই সত্যটা যদি আমরা না মাথায় রাখতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে আরো অন্ধকার নেমে আসবে। হুমায়ুন কবির কার কথা বলছেন? হুমায়ুন কবির একটা মুখ। আমরা যদি মনে করি যে হুমায়ুন কবির একজন একক ব্যক্তিত্ব, তাহলে আমরা খুব ভুল করবো। হুমায়ুন কবির ইজ দ্য ফেস অফ র্যাডিক্যাল ইসলাম ইন ওয়েস্ট বেঙ্গল। র্যাডিক্যাল ইসলামের এখন মুখ হয়ে দাঁড়িয়েছেন হুমায়ুন কবির। তার প্রত্যেকটা বক্তব্য যদি দেখবেন আপনারা, চুলচেরা বিশ্লেষণ করে দেখবেন, সমস্ত উনি এমনকি পরিসংখ্যানকে পাল্টানোর ক্ষেত্রে উনি দ্বিধা করছেন না। উনি বলছেন যে যেখানে হয়তো পরিসংখ্যানে দেখা যাবে যে
আমাদের পশ্চিমবাংলায় মুসলিম জনসংখ্যা 30% কাছাকাছি, সেটা উনি বলে দিচ্ছেন 40% মুসলিম আছি। আমরা 40% আছি, আমরা যা খুশি করতে পারি। তো 40% 60%-এর উপরে যা খুশি করতে পারে, এইটা কিসের জোরে করতে পারে? এটা কি গণতান্ত্রিক অধিকারের জোরে করতে পারে? এটা কি তার তার ট্যালেন্টের জন্য, তার নীতির জন্য, তার মানবিকতার জন্য, তার অন্যান্য কোনো সাংস্কৃতিক জোরের জায়গা থেকে করতে পারে? একমাত্র হিংসা ছাড়া অন্য কোনো রাস্তা নেই যেখানে 30% বাকি 60-70%-এর উপরে ডমিনেট করবে, দখল করবে। একটা সময় আমরা ভাবতাম, যেহেতু আমাদের চিন্তাধারা এখানে তৈরি হয়েছে লেফট লিবারাল গোষ্ঠীর দ্বারা, তাই আমরা সাপ্রেস করে গেছি এবং খুব যত্ন করে সাপ্রেস করে গেছি। এবং বর্তমানেও একটা জিনিস খেয়াল করে দেখতে হবে, আমি কেটিভির মাধ্যমে সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের জানাবো, এই আমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পাচ্ছি যে এই বাম বুদ্ধিজীবীরা তারা লিখছেন দীপু দাসের হত্যার সঙ্গে আখলাক হত্যাকে জুড়ে দেওয়া হচ্ছে। এখানে কোন হিন্দু আছেন যে যিনি আখলাক হত্যাকে সমর্থন করেছেন? এখানে কোন হিন্দু মব আছে যারা আখলাক হত্যার সমর্থনে মিছিল করেছে? আখলাককে মব বলতে যেভাবে আমরা দেখেছি হাজার হাজার জনতা ভিডিও তুলছে, সেলফোনে তুলছে, তাকে জ্বালিয়ে পুড়ে মারছে দীপু দাসকে, এই দৃশ্য ভারতবর্ষে কোথায় দেখা গেছে? কবে দেখা গেছে? তাহলে সেটাকে একসঙ্গে করে দিয়ে যেটা গুলিয়ে দেওয়ার প্রবণতা হচ্ছে, এর পেছনে আমি আবার বলছি, এর পেছনে ডিপ স্টেটের একটা বড় ভূমিকা আছে। আমেরিকার সেই স্বৈরাচারী শক্তি যারা ভারতবর্ষের শান্তি চায় না, ভারতবর্ষের উন্নতি চায় না, ভারতবর্ষের অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক উন্নতি কোনোটাই তারা বরদাস্ত করে না, তাদের হয়ে এরা কথা বলছেন। এবং হুমায়ুন কবির কিন্তু তাদেরই প্রতিভূ। এই যে কোটি কোটি টাকা আমরা প্রকাশ্যে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, সেই টাকা কিন্তু সাধারণ মানুষের টাকা নয়, সেই টাকা এইভাবেই এসেছে। এবং হুমায়ুন কবিরকে দলকে তারা, এটা হুমায়ুন কবির যেটা করছেন সেটা রাজনীতি নয়, এটা অরাজনীতি। সেটাকে রাজনীতির মোড়কে হচ্ছে। কি তার দল, তার কি পদ্ধতি, তার ইশতেহার কি আমরা পেয়েছি? দল তো ঘোষণা করেছেন, কোন ইশতেহার পেয়েছি আমরা? না। তার কোন রূপরেখা পেয়েছি যে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তিনি কি রূপরেখা ঠিক করেছেন? রায়গঞ্জের এইমস এর ব্যাপারে তিনি কি ভাবছেন? জলপাইগুড়ির ট্যুরিজম নিয়ে তিনি কি ভাবছেন? দার্জিলিং এর পানীয় জলের সমস্যা নিয়ে তিনি কি ভাবছেন? সুন্দরবনের বাঘে আক্রান্ত মানুষদের জন্য তিনি কি ভাবছেন? আমরা কি পেয়েছি এরকম কোনো? তাহলে তাকে নিয়ে আমরা আলোচনা করছি এখানে। কেন আলোচনা করছি? কারণ আপনারাও জানেন যে কথাটা আপনারা বলতে পারছেন না, আমার বলতে দ্বিধা নেই। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সমাজ বিজ্ঞানের ছাত্র হিসাবে আমাকে যেটা বলার সেটাই বলতে হবে। আর কোন রকম ভয় বা কারো প্রভাব দ্বারা প্রভাবিত না হয়ে আমি কথা বলবো যে হুমায়ুন কবির হচ্ছে পশ্চিমবাংলার বুকে, পশ্চিমবাংলার সুস্থতার বুকে, পশ্চিমবাংলার সংস্কৃতির বুকে, পশ্চিমবাংলার রাজনৈতিক ভাবধারা, তার বুকে একটা অশনি সংকেত। তাকে কিন্তু খাটো করে দেখলে হবে না। দেবাশিস বাবু, এই যে জনতা উন্নয়ন দল, হুমায়ুন কবিরের নতুন দল, 26-এর বিধানসভা নির্বাচনে তারা লড়াই করবে, এক্ষেত্রে কার ভোট ব্যাংকে সবচেয়ে বেশি প্রভাব পড়বে, তৃণমূল নাকি বিজেপি? এই যে ভোট ব্যাংকের কথাটা বলা হয়, ভোট ব্যাংকের রাজনীতি আমাদের ভারতবর্ষের কতটা ক্ষতি করেছে সেটা যদি আমরা জানতাম, তাহলে ভোট ব্যাংক এই শব্দবন্ধকে আমরা পরিত্যাগ করার চেষ্টা করতাম। যদি এই যে হিন্দু ভোট ব্যাংক বা মুসলিম ভোট ব্যাংক বলা হচ্ছে, দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাবো যে সৌদি আরব থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে, অন্যান্য আরাবিয়ান কান্ট্রি যে দেশগুলো আছে, তারা কিন্তু মুসলিম হিসাবে ক্রমশ প্রগতিশীল হয়ে উঠেছেন এবং আধুনিক প্রযুক্তিকে তারা মেনে নিচ্ছেন, দেশে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন। সম্প্রতি সৌদি আরবে গিয়ে একজন রাষ্ট্রনেতার, মুসলিম রাষ্ট্রনেতার বক্তব্য অস্ট্রেলিয়া গিয়ে এই গন্ডাই বিচে হত্যাকাণ্ডের পরে সেটা ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, যেখানে উনি অস্ট্রেলিয়া সরকারকে তুলোধনা করেছেন এই বলে যে মুসলিমদের মধ্যে র্যাডিক্যাল ইসলামকে যদি তারা খাটো করে দেখে, লঘু করে দেখে, তাহলে অস্ট্রেলিয়ার অবস্থা খুব খারাপ হবে। অর্থাৎ যে একটা শব্দবন্ধ কিন্তু আমি দেখেছি আমার মুসলিম বন্ধুদের মধ্যে অনেকে বলেছেন
যে দেবানিতা, আপনি আমাকে এই ভালো মুসলিম খারাপ মুসলিমের মধ্যে বলবেন না? বর্তমানে একটা ঘৃণা রাজনীতি চলছে, পশ্চিমবাংলার লোকে বিজেপি ঘৃণা রাজনীতি করছে, আরএসএস ঘৃণা রাজনীতি করছে, আর বাকি সবাই হচ্ছে গিয়ে ভালোবাসার রাজনীতি করছে, এরকম একটা বক্তব্য প্রচলিত শোনা যায়। কিন্তু যদি আমরা মুসলিম সমাজের দিকেও তাকাই, তাহলে দেখবো যে প্রগতিশীল মুসলিমের যে সমাজটা আছে, আমার সমাজ মাধ্যমে আমার অনেক বন্ধু আছেন, বান্ধবী আছেন মুসলিম, যারা ইরানে হিজাবের বিরুদ্ধে আন্দোলন করছেন, জীবন বাজি রেখে। এখানকার মতো এই আন্দোলনের নামে ফেসবুকে ছবি তোলানো হয়, জীবন বাজি রেখে তারা হিজাবের বিরুদ্ধে লড়াই করছেন, নারীর অধিকার নিয়ে, নারীর স্বাধীনতা নিয়ে লড়াই করছেন। সৌদি আরবে আছেন, সেখানেও নারীরা এগিয়ে এসছেন, তারাও হিজাবকে বর্জন করেছেন এবং উন্নয়নের পথে চলছেন। নতুন পড়াশোনা, নতুন কি করে গবেষণা করা যায়, কি করে বিজ্ঞানের জয় পতাকা তুলে ধরা যায়, সেই কথা তারা চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে একটা জিনিস খেয়াল করে দেখতে হবে, যে বাংলাদেশের যে পত্রিকায় যে ভাঙচুরটা করা হলো, ডেইলি স্টার খুব সম্ভবত কাগজটার নাম, একটু দেখে বলো তো ওটা কোন পত্রিকা হলো। ডেইলি স্টার কিংবা মর্নিং স্টার নামে একটা যে পত্রিকা ভাঙচুর হলো, তার কিছুদিন আমরা যদি কয়েক বছর আগে দেখি যে ফ্রান্সের একটা পত্রিকাতেও কিন্তু এইভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেখানে সেই পত্রিকার দপ্তরে ঢুকে গুলি চালিয়ে সেই কর্মীদের, যারা কিছু জানেও না, কর্মীরা তো আর পত্রিকা পরিচালনার সঙ্গে জড়িত থাকে না, তাদেরকেও হত্যা করা হয়েছিল নৃশংসভাবে। এবং মুসলিম সমাজ কিন্তু এটা বিরোধিতা করেছিল। মুসলিম সমাজের একটা বৃহত্তর অংশ তারা কিন্তু সালমান রুশদির উপরে আক্রমণের বিরোধিতা করে, যারা প্রগতিশীল তারা। কিন্তু র্যাডিক্যাল ইসলাম আমাদের ক্রমশ শত্রু হয়ে দাঁড়াচ্ছে এবং হুমায়ুন কবির এই র্যাডিক্যাল ইসলাম এবং ডিপ স্টেটেরই প্রতিনিধিত্ব করছে। তাকে খাটো করে যদি দেখেন, তাহলে এই ভোট ব্যাংকের কথা আমি ছেড়ে দিলাম, পশ্চিমবাংলার অস্তিত্ব বিপন্ন হবে। ভোট ব্যাংকের কথা যে এখানে তো বলা হচ্ছে বা তোমরা যে বলছো, আমি একটা কথা তোমাকে জিজ্ঞেস করছি, যে তুমি তোমার যা পদবি সেই অনুযায়ী তুমি একজন হিন্দু, তোমার বাড়িতে নিশ্চয়ই পুজো আর্চা হয়। এরকম একটা দিনও কি হয়েছে যে সরস্বতী পুজো করতে এসে ঠাকুর মশাই তোমাকে বলেছেন যে আপনি তৃণমূলকে ভোট দেবেন না, আপনি সিপিএম কে ভোট দেবেন না, আপনি এবি কে ভোট দেবেন, বি কে ভোট দেবেন? একবারও হয়েছে তোমার জীবনে যতবার সরস্বতী পুজো হয়েছে বা লক্ষ্মী পুজো হয়েছে ঠাকুর মশাই সব বলেছেন? বলেননি। কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে গিয়ে অনেক জালসায়, অনেক মসজিদে সরাসরি এই কথা বলা হয়, কাকে ভোট দেওয়া হবে, কাকে ভোট দেওয়া হবে না। অর্থাৎ মুসলিম সমাজের মধ্যে যে অংশটা শিক্ষিত নন, শিক্ষার আলো যারা যেখানে পৌঁছায়নি, তাদেরকে ভুল পথে চালানোর জন্য এই ধর্মগুরুরা এবং শিক্ষিত মুসলিম যারা আছেন, তারাও কিন্তু এর মধ্যে এই ষড়যন্ত্রের অংশীদার হয়ে যান, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে। তাহলে ভোট ব্যাংকের রাজনীতি ধর্মের ভিত্তিতে অন্তত হিন্দুদের মধ্যে জ্ঞাতসারে কিন্তু কেউ করে না। কোনো হিন্দু ধর্মগুরু সরাসরি বলতে পারবে না যে আপনি এখানে ভোট দিন, বিশেষ করে পশ্চিম বাংলার ক্ষেত্রে। আমার তো কোনো অভিজ্ঞতা নেই, আপনাদের কি অভিজ্ঞতা আপনারা শেয়ার করতে পারেন। দেবাশিস বাবু, কিন্তু সাধারণ মানুষ তো উন্নয়ন চায়। সেক্ষেত্রে হুমায়ুন কবির যেরকমটা বলছেন যে এই দল সেকুলার দল, সবাইকে নিয়ে চলার দল, সবার উন্নয়নের দল, এবং সেটা তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই যে বাবরি মসজিদকে ঘিরে, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর ঘিরে তিনি সংখ্যালঘুদের সমর্থন পাচ্ছেন, এবং সেক্ষেত্রে মুর্শিদাবাদ এবং আশেপাশের এলাকাগুলো থেকে সংখ্যালঘু ভোটে বড়সড় ভাঙন তো তিনি ধরাতে পারবেন, এটা তো স্পষ্ট। এটা এখন এটা হাইপোথেসিস, কতটা ধরাতে পারবেন সেটা হচ্ছে বৃক্ষ তোমার নাম কি ফলনে পরিচিত, সেটা পরে বোঝা যাবে। কিন্তু এই টাকাটা উনি পাচ্ছেন, আমি আবার বলছি, এই টাকাটা সব টাকা উৎস ভারতবর্ষ নয়, এটা আমি অর্থহীন ভাষায় জানাচ্ছি এবং এটার সম্ভাব্য পরিণতি ভেবেই আমি বলছি, এই সম্পূর্ণ টাকাটা ভারতীয় টাকা নয়, এই টাকার উৎস অন্যখানে আছে। এবং আমরা দেখেছি সাম্প্রতিক অতীতকালে যে বিভিন্ন ভাঙচুরের ঘটনা, সেটা স্টেশন ভাঙচুর হোক বা কালিয়াচকের থানায় ঢুকে থানা পুড়িয়ে দেওয়া হোক, সেখানে বাংলাদেশ থেকে সরাসরি সেখানকার মৌলবাদী জনতা বা যেটাকে তৌহিদি জনতা নাকি বলা হয়, তারা এখানে বারংবার করে আসছে। সুতরাং এখানে যারা মনে করছেন যে ছায়ানট পুড়িয়ে দিয়েছে বলে সেটা ছায়ানট যা দুজন রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন সেটা ব্যতিক্রম, তাতে বাংলাদেশ বদলাবে না। বাংলাদেশ, আমি আবার বলছি, বাংলাদেশ পাকিস্তানের থেকেও কট্টরপন্থী হবে। বাংলাদেশ দ্বিতীয় তালিবান রাষ্ট্র তৈরি হতে যাচ্ছে, আমাদের তার পাশেই বসবাস করতে হবে, এরকম পড়শি নিয়ে। এবং
হাতের কাছে আশিনগর পড়শি বসত করে এরকম রোমান্টিসিজমের কোনো জায়গা নেই। হুমায়ুন কবিরের সম্বন্ধে যদি বিজেপি মনে করে যে হুমায়ুন কবির থাকলে পরে তাদের উপকার হবে, তাহলে বিজেপিও কিন্তু খুব মূর্খের স্বর্গে বাস করবে। আমি এটাও এখানে দাঁড়িয়ে বলছি। দেবাশিস বাবু, হুমায়ুন কবির তাহলে যদি এই যে মনে করে- বাংলাদেশে একাধিক নেতাকে প্রকাশ্যে এই যে বারংবার বলতে শোনা যায় যে ভারত দখল করবে, এবং পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার দখলের একটা কথাও শোনা গিয়েছে, সেভেন সিস্টার দখলের কথাও শোনা গিয়েছে, এবং ভারতের একাধিক নেতৃত্ব এমনটাও বলেছেন যে বাংলাদেশ বিনা যুদ্ধে ভারত জয় করতে চাইছে, সেই ষড়যন্ত্রেরই কি কোথাও না কোথাও অংশ এটি? দুটো কথার মধ্যে দেখো, খুব ভালো জায়গার তুই প্রশ্নটাকে আমি অবশ্যই নেব, এবং প্রশ্নটা আলোচনার অবকাশ প্রচন্ডই রাখে। প্রথম কথা হচ্ছে কি, যদি আমরা দখল করতে চাই, যখন একটা দেশ একটা দেশকে দখল করতে চায়, যেমন ধরো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল, হিটলার পোল্যান্ড দখল করে হিটলার খানিকটা নিয়েছিল, ওরা রাশিয়াও নিয়ে নিয়েছিল আর কি। রাশিয়ার কথাটা আমরা জানি না, কারণ এখানে ন্যারেটিভটা অন্যভাবে তৈরি হয়। সেজন্য রাশিয়াও যে দখল করেছিল পোল্যান্ড, সেটা সবাই খুব একটা জানে না। তো এই যে দখলের রাজনীতি, সেটা হচ্ছে সশস্ত্র। ইউক্রেনের যে অংশটা রাশিয়া দখল করেছে যুদ্ধের মাধ্যমে করেছে। বাংলাদেশের যদি মনে করে যে বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে সশস্ত্রভাবে লড়াই করে ভারতবর্ষের দখল করেছে, তবে সেটা তার থেকে হাস্যকর কথা আর হতে পারে না। কিন্তু তারপরের যে কথাটা যেটা তুমি বললে, সেটা কিন্তু খুব গভীর ব্যঞ্জনা রাখে, খুবই সুগভীর ব্যঞ্জনা রাখে, দোতনা রাখে, যে যুদ্ধ না করে কি করে ভারতবর্ষকে দখল করে নেওয়া যায়। যুদ্ধ না করে বাংলাদেশ ভারতবর্ষের অনেকটা, পশ্চিমবাংলাকে তারা অনেকটাই দখল করে নিয়েছেন। পশ্চিমবাংলার মানুষের পোশাক আশাক, পশ্চিমবাংলার মানুষের সংস্কৃতি, পশ্চিমবাংলার মানুষের চলাচল, পশ্চিমবাংলার মানুষের খাদ্য, সেটা তারা অনেকে দখল করে নিয়েছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এক্ষেত্রে একটা কথা আমি বলবো যে ৭১-এর যুদ্ধের পর বাংলাদেশকে এভাবে ছেড়ে দিয়ে আসা এবং পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধবন্দী বিনিময় না করাটা, সেটা ভারতবর্ষের পক্ষে একটা ঐতিহাসিক ভুল হয়েছিল। আজকে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ধরো জালসাগুলো হয়, এবং আমি এই কথা বারংবার বলবো, যতদিন বেঁচে থাকবো ততবার বলবো, যে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষ, তিনি এইটাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছিলেন, কিন্তু তৎকালীন বামফ্রন্টের নেতারা, তারা ভোটের লোভে এবং এই ভোট ব্যাংকের রাজনীতির জন্য তারা বুদ্ধবাবুকে ফাংশন করতে দেননি। এবং ওইসব দলে সম্ভব, যে কোনো রেজিমেন্টের দলে সম্ভব, সেখানে সেই দলের নেতা কোনো কথা বলতে পারে না, যদি না জ্যোতিবাবুর মতো একটা অত্যন্ত শক্ত পার্সোনালিটির লোক হন, যিনি দলের কথা শুনতেন না, প্রমোদ দাশগুপ্তের কথাও উড়িয়ে দিতেন, সরোজ মুখার্জি টুকার্জিকে পাত্তাই দিতেন না। কিন্তু বুদ্ধদেব বাবু যেটা বলেছিলেন যে বিদেশি টাকা ঢুকছে এবং এই মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদের আতুল ঘর, সেই কথাটা কিন্তু কতদিন আগে উনি বলেছিলেন, কত আগে উনি সেই সংকেত দিয়েছিলেন, লাল সংকেত দিয়েছিলেন। বন্যা হবার অনেক আগে উনি সংকেত দিয়েছিলেন। আজকে আমরা বন্যার মুখে দাঁড়িয়ে এখন চিৎকার করছি কেন বন্যা হচ্ছে, তাহলে আমরা ভুল করবো। বুদ্ধদেব ভট্টাচার্যের সেই চেতাবনী আমরা শুনিনি, সেই সাবধানবাণী আমরা উপেক্ষা করেছিলাম পশ্চিমবাংলা নিরাপদে। কারণ বাংলাদেশের মানুষ রবীন্দ্রসঙ্গীত গায়, কারণ বাংলাদেশের মানুষ ২১শে ফেব্রুয়ারি পালন করে। আর এখানকার কিছু মানে কি বলবো, তৃতীয় চতুর্থ শ্রেণীর বুদ্ধিজীবী নামধারী কিছু লোক আছে, ওখানে গিয়ে একটু দুটো কবিতা পড়তে পারলো, কি ভাষণ দিতে পারলো, আর গদগদ হয়ে এসে ভাষণ দিল, যে এখনকার মতো সংস্কৃতি হয় না। বাংলাদেশের সংস্কৃতি এই তৌহিদি সংস্কৃতি, বরাবরই এই সংস্কৃতি। আমাদের দেখতে হবে যে আমরা যখন টেস্ট করব, তখন আমাদের দেখতে হবে যে আমি সমুদ্রের জলে যদি তুমি কি রবীন্দ্রসঙ্গীত বা ছায়ানট, এটা হচ্ছে গিয়ে আরব সাগরের জলে কিছুটা মিষ্টি দুধ ফেলা, কিছুটা মধু ঢালা, কিন্তু তুমি বালতি বালতি মধু ঢাললেও আরব সাগরের জল লোনাই থাকবে। তো বাংলাদেশ যা ছিল তাই আছে। মাঝখানে যেটা ওই রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নজরুল, আর আরেকটা যেটা আমরা বলেন রসুন সংস্কৃতি, রবীন্দ্র নজরুল, সুকান্ত, এসব বলে টলে রসুন সংস্কৃতির কথা বলেন, এগুলো একদম বানানো কথা। এই বানানো কথাটা ছিঁড়ে গেছে, পর্দা ফাঁস হয়ে গেছে। এটাই আসল বাংলাদেশ, যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি। এটা নকল বাংলাদেশ নয়, এটাই ঘটেছিল 1947 সালের পর থেকে, এটাই ঘটে আসছে। 1946 সালের 16ই আগস্ট থেকে এই ঘটনাই ঘটে আসছে। 1950 সালেও এই ঘটনাই ঘটেছে। 1964 সালে আমাকে ওখান থেকে চলে আসতে হয়েছে, আমি আবার বলছি, এখানে ঘোষণা করছি, এই কারণে চলে আসতে হয়েছে, আমাদের পরিবারকে চলে আসতে হয়েছে। তার পরবর্তীতে এই রায়গঞ্জের বুকে, এই উত্তরবঙ্গের বুকে অধিকাংশ মানুষ যারা, তা তো বাংলাদেশী।
সেখান থেকে বেশ। কেন চলে এসছেন? সবই যদি ভালো হবে, জ্যোতিবাবুকে কেন ছেড়ে চলে আসতে হয়েছিল? স্নেহাংশু আচার্যকে কেন ছেড়ে চলে আসতে হয়েছিল? দুনিয়ার মজদুর যদি এক হয়, দুনিয়ার মজদুর যদি এক হয়, তাহলে সেই মজদুরের ঐক্যের কাহিনী কেন জ্যোতিবাবু ঢাকায় বসে শোনাতে পারেননি? তাকে কলকাতায় চলে আসতে হয়েছিল কেন বসত বাড়ি ফেলে দিয়ে? তার কারণ সেই সময় দীপু দাসদের এই ঘটনা ঘটতো দীপু দাসদের সঙ্গে, এবং আমি সেখানে এই সঙ্গে ভারত সরকারকেও একটা প্রশ্ন করতে চাই। আজকে যেখানে ওখান থেকে বিপন্ন মানুষ হয়ে এখানে চলে এসছে, তাদেরকে দেখা যাচ্ছে সিএ করার সময়, নাগরিকত্ব করার সময় আমাদের অধ্যাপক বাবুলাল বালাকে নাগরিকত্ব দেওয়া হয়নি। প্রশ্ন তোলা হচ্ছে এই কাগজ নেই, ওই কাগজ নেই। আজকে শেখ হাসিনা যখন ওখান থেকে চলে এসেছেন, তার হাতে কোন কাগজটা ছিল? একজন বেশ দেবাশিস বাবু, কাগজ নিয়ে আসতে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি তুলে ধরলেন।